ভারতের বিপক্ষে এই 2 টেস্টের সিরিজ থেকে আমরা কি পেলাম? মানে খুব যদি আপনি নির্জলভাবে হিসাব করেন তাহলে প্রথম টেস্টে হাসানের বোলিং আর দ্বিতীয় টেস্টে মুমিনুলের ব্যাটিং, এ বাদ দিলে পুরোটাই হতাশার। ওই অর্থে কোনো প্রাপ্তি নাই। অ্যাটলিস্ট একটা 2 ম্যাচের সিরিজে তো আরেকটু বেশি কিছু প্রাপ্তি থাকা উচিত, সেটা আমরা পাই নাই। কিন্তু আমি বলবো যে এর বাইরে আমরা একটা বড় জিনিস পাইছি। সেটা ঠিক ক্রিকেটিং অ্যাচিভমেন্ট না, ক্রিকেট কালচারের একটা অ্যাচিভমেন্ট। সেটা হচ্ছে যে আমাদের তামিম ইকবাল বাংলাদেশের সম্ভবত প্রথম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ধারাভাষ্যকার হিসেবে আত্মপ্রকাশ করছে। তামিম ইকবাল এই সিরিজে ধারাভাষ্য দেবে, এরপরেই আমরা অনেকেই কৌতূহল নিয়ে খুব তাকায় ছিলাম যে তামিম কেমন করে। এটা তাকায় থাকার একটা কারণও ছিল, সে বিপিএলে এর আগে ধারাভাষ্য দিচ্ছে, মানে অতিথি হিসেবে ধারাভাষ্য দিচ্ছে, এবং বেশ মানে আকর্ষণীয় ছিল ব্যাপারটা। কিন্তু মূল আগ্রহ ছিল আমার অন্য কারণে। সে, আপনাদের মনে আছে, করোনার সময় একটা টক শোর মতো করে একটা শো হোস্ট করছিল। সেখানে বিশ্বের বেশ নাম করা কিছু খেলোয়াড় ছিলেন, বাংলাদেশের সাবেকরা ছিলেন, সব মিলে সেটা ট্রিমেন্ডাস একটা আয়োজন ছিল। এবং ওইখানে তামিমরে দেখে বোঝা গেছে যে তামিম চাইলে ক্রিকেট নিয়ে অনেক ভালো বলতে পারে। এই ধারণাটুকুর উপর নির্ভর করে আমি আসলে চেয়েছিলাম যে তামিম এখানে কেমন করলো। তো আমি এক কথায় বলবো যে ইমপ্রেসিভ। কতটা ইমপ্রেসিভ সেটা বোঝানোর জন্য একটা ছোট্ট উদাহরণ দেই। সেটা হচ্ছে যে তৃতীয় দিনটা বা দ্বিতীয় দিনটা যখন বৃষ্টিতে ভেসে যাচ্ছে, তখন ক্রিকইনফোর যে ওদের লাইভ করে, ওখানে ইন্ডিয়ান এক ভদ্রলোক কমেন্ট করছে যে এই টেস্ট পুরোটা বৃষ্টিতে ভেসে গেলেও আমি সারাদিন টেস্ট ফলো করতে রাজি আছি যদি সারাদিন তামিম ইকবাল ধারাভাষ্য দেয়। মানে এই একটা কমপ্লিমেন্টই আমার মনে হয় যথেষ্ট বোঝানোর জন্য যে তামিম আসলে কতটা ভালো করছে। কারণ একটা ইন্ডিয়ান শ্রোতা বা ইন্ডিয়ান দর্শক, সে বিশ্বের টপ লেভেল ধারাভাষ্য শুনে অভ্যস্ত, তার দেশ থেকেই বিশ্বের সেরা কিছু ধারাভাষ্যকার উঠে আসছে। ফলে সে যখন বলে যে তামিমের ধারাভাষ্য শুনে সে খুব মজা পাচ্ছে এবং সেই ইনসাইট শব্দটা উল্লেখ করছে, খুব অসাধারণ কিছু ইনসাইট পাচ্ছে, তখন বুঝতে হয় যে তামিম আসলেই অসাধারণ করছেন। হ্যাঁ, তামিম এখনই টনি গ্রেগ হয়ে যান নাই, বা তামিম এখনই এই কালের যদি বলেন হর্ষ ভোগলে বা রবি শাস্ত্রী হয়ে যান নাই। এটা হইতে তার সময় লাগবে। হয়তো আমরা আরও 2-4টা সিরিজ পরে গিয়ে বুঝতে পারবো যে তামিম ওই লেভেলে যাচ্ছেন কিনা। তামিম কিন্তু ইন দ্য মিন টাইম প্রুভ করছেন যে ম্যাচ চলাকালীন একটা টিভি ধারাভাষ্যকারের কাছ থেকে আমরা যা আশা করি, সেই ইনসাইট, সেই টেকনিক্যাল বিশ্লেষণ এবং সেই ট্যাকটিক্স নিয়ে আলাপ, এবং সর্বোপরি আমরা আরেকটু যেটা আশা করি এর সঙ্গে যোগ করা, যে ধারাভাষ্য কক্ষে আমাদের হয়ে মানে দেশের হয়ে একটু কথা বলা, সবগুলো দুর্দান্তভাবে করছেন এবং প্রয়োজনে ভয়েসও রেজ করছেন। দেখেন, চেন্নাই টেস্ট থেকে যদি আমি শুরু করি, তাহলে চেন্নাই টেস্টে তার শুরুটা ছিল খুবই জড়তাপূর্ণ। একদম প্রথম স্লটে যখন তামিম কথা বলতে আসলো, তখন আমরা দেখলাম যে সে একদম মানে রবি শাস্ত্রী তারা কিছু জিজ্ঞেস করলে তখন সে উত্তর দিচ্ছে, সে যেয়েছে না পারতে কথা বলতেছে না, মনে হচ্ছে যে তারা জোর করে আনে কেউ বসায় দিচ্ছে, ফলে সে বেশ বিরক্ত। কিন্তু আমরা দেখলাম চেন্নাই টেস্টে সে আস্তে আস্তে খোলস ছেড়ে বেরোচ্ছে, এবং পরে কানপুর টেস্টে দেখলাম যে সে রীতিমতো ফর্মে আছে। এই রীতিমতো ফর্মে থাকাটা কেমন, সেটা একদম ফার্স্ট ডেতে আপনারা যদি খেয়াল করেন, প্রি ম্যাচ একটা শোতে সে পার্থিব প্যাটেলের সঙ্গে অংশ নিল। প্রি ম্যাচ ওই যে ধারাভাষ্যকাররা কথা বলে, ওইখানে পার্থিব প্যাটেল বলতেছে যে এই কানপুর টেস্টের দিকে এই কারণে পৃথিবীবাসী চেয়ে থাকবে, যে এটা জাদেজার 300তম উইকেট পাওয়ার ম্যাচ, অমুক তমুক আরও কয়েকটা কী সব বলছে। তখন তামিম বলল যে এটা আসলে সম্ভবত পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিদায় ম্যাচ, ফলে এই জন্য বেশি চেয়ে থাকবে এটার দিকে। তো তখন পার্থিব প্যাটেল বলতেছে, ও হ্যাঁ, সাকিব তো গত 5-10 বছরে বিশ্বের সেরা 5 অলরাউন্ডারের একজন। তখন সে আবারও ওই জিনিসটা ধরছে এবং খুব মানে ছোট্ট করে পিঞ্চ করার মতো করে বলতেছে যে তুমি আসলে আবারও একটু সমস্যা করলা। সেটা হচ্ছে যে গত 5-10 বছরের না, সাকিব আসলে ক্রিকেট ইতিহাসেরই সেরা 5 জন অলরাউন্ডারের একজন। মানে এই যে পিঞ্চ করে বলতে পারাটা, এবং দেখেন সাকিব তামিম নিয়ে একটা দ্বন্দ্ব, সোকল্ড দ্বন্দ্ব তো আমরা বিভিন্ন সময় খুঁজে বেড়াই। ফলে তামিম যখন সাকিবকে এইভাবে পোর্ট্রে করে, সমস্ত পৃথিবীর সামনে এইভাবে তুলে ধরে, তখন সেটা একটা অন্যরকম মাহাত্ম্য অর্জন করে। তো এইটা হচ্ছে তামিম আসলে ওই দিনই সকালে বুঝাই দিচ্ছে যে সে আসলে কিছু বলতে আসছে। এরপরে আমরা প্রত্যেক সেশনে দেখছি যে তামিম ইমপ্রুভ করতেছে। ঠিক কেমন ইমপ্রুভ করতেছে ওই দিনই আমি খেয়াল করলাম।
ওই দিনই ওইটা, হ্যাঁ ফার্স্ট ডেতেই ছিল। সাদমানের এলবিডব্লিউ আউট হলো সম্ভবত আকাশদ্বীপের বলে, তেমন কোনো শাউট ছিল না, শুধু আকাশদ্বীপ ছাড়া তেমন কেউ এলবিডব্লিউর জন্য শাউট করে নাই। এবং মানে গেল এলবিডব্লিউ রিভিউতে গেল, রিভিউতে যখন গেল তখনই তামিম বলতেছে যে বল বাইরে বেরোয় যাচ্ছিল, কিন্তু রিভিউ হওয়ার পরে বল ট্র্যাকিং যখন করলো, বল ট্র্যাকারে দেখা গেল যে বল হিট করতেছে। তখন তামিম এটা প্রোটেস্ট করলো, তামিম বললো যে এখানে ট্র্যাকারে কিছু একটা গোলমাল আছে। কারণ কি, কারণ প্রথম যখন বলের লাইন দেখানো হয়েছে তখন তামিম দেখছে যে এটা বাইরে যাচ্ছে, এইটা তাহলে ট্র্যাকারে কি সমস্যা। এখন ব্যাপার হচ্ছে যে এখানে আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা যখন খেলা দেখি তখন এলবিডব্লিউ শাউটের ক্ষেত্রে একটা জিনিস দেখবেন যে আমরা ভাবতেছি যে বলটা ঠিক হাইটে ছিল, ধারাভাষ্যকার বলতেছে এটা ওপরে ছিল, ধারাভাষ্যকারের কথা সত্যি হচ্ছে, রিপ্লেতে আমরা দেখতেছি বা ট্র্যাকিংয়ে আমরা দেখতেছি। এটা কেন হয়? হয় কি, পৃথিবীর সব জায়গায় আপনার ধারাভাষ্য কক্ষটা থাকে, কমেন্ট্রি বক্সটা থাকে একদম উইকেট বরাবর, এটাই নর্ম, এটা সারা পৃথিবী জুড়ে। কেন? কারণ হচ্ছে যাতে ধারাভাষ্যকাররা ঠিক আম্পায়ারের মতো করে বলের লাইন এবং হাইট বুঝতে পারে। এটা কিন্তু সারা পৃথিবীতে এইভাবে সব ক্রিকেট স্টেডিয়ামে ধারাভাষ্য কক্ষটা বসানো হয় একদম উইকেট বরাবর, ফলে তারা খুব ভালো লাইন বুঝতে পারে, আম্পায়ারও যেমন দেখতে পান ধারাভাষ্যকারও তেমন দেখতে পান। এই জায়গা থেকে ফলে ধারাভাষ্যকাররা খুব একটা ভুল করেন না, তামিমেরও ভুল করার কারণ নাই, সে লম্বা সময় ক্রিকেট খেলছে। এবং পরে দেখা গেল যে রবি শাস্ত্রী এসে একটা গোজামিল উত্তর দেওয়ার চেষ্টা করতেছেন যে আসলে ট্র্যাকার সবসময় সঠিক অ্যাঙ্গেলে থাকে না, ফলে দু এক সময় ভুল করে ফেলে। বোঝা গেল যে তামিমের কোয়ারিটা সঠিক ছিল, ফলে রবি শাস্ত্রীকে একটা গোজামিল দেওয়া ব্যাখ্যা দিতে হলো। মানে তামিম সঠিক কোশ্চেন রেজ করতে পারছেন, এই কোশ্চেন রেজ করার কাজটা সে রেগুলার করে যাচ্ছিল। ইভেন কালকে সম্ভবত শেষ সেশনে আমি দেখতেছিলাম, সে সেশনে ধারাভাষ্য দিচ্ছে না, তার আগের স্লটের একটা ঘটনা, সে এসে বলল যে বিরাট কোহলি যখন এটা করলো, ইন্ডিয়ান টিম যখন রিভিউয়ের আবেদন করলো তখনও 2 সেকেন্ড বাকি ছিল রিভিউ নেওয়ার টাইমের, তারপরেও কেন আম্পায়ার, ফিল্ড আম্পায়ার এটারে থার্ড আম্পায়ার কাছে পাঠালো না? সাথে থাকা সবাই খুব তো 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 করলো। তামিম বললো তার মানে সামথিং রং উইথ দ্য মেশিন। তো দেখেন, সে কিন্তু, আমি জানি যে আমার ধারণা বিসিসিআই তামিমের উপর একটু খেপবে, কারণ এই টেস্ট জুড়ে তামিম প্রচুর কোশ্চেন তুলছে, বিশেষত এই থার্ড আম্পায়ার রিভিউ সিস্টেম এবং বল ট্র্যাকিং সিস্টেম নিয়ে। ফলে বিসিসিআই নিশ্চয়ই খুব একটা খুশি হবে না তামিমের এই এত বেশি কোশ্চেন তোলায়। এইসব কোশ্চেন তুলে হর্ষ বগলে তাদের কাছে বহুবার ভিলেন হয়েছে। কিন্তু এগুলা প্রুভ করে যে তামিম খেলাটা দেখতেছে এবং সে মানে খুব ভালো বুঝতেছে যে আসলে কি কোশ্চেন রেজ করা উচিত, কি উচিত না। দেখেন, আপনি যদি টেকনিক্যাল দিক থেকে দেখেন তাহলে এটা সম্ভবত বাংলাদেশ যখন প্রথম ইনিংসে ব্যাট করতেছে তখন আমরা কিন্তু এটা বেশ কিছুদিন ধরে বলতেছিলাম যে আমাদের ব্যাটসম্যানদের ইনকামিং ডেলিভারিতে একটা সমস্যা হচ্ছে, এটা গত লম্বা সময় ধরে হচ্ছে এবং আমরা এর আগেও এটা নিয়ে আলোচনা করছি। তামিম সেই জায়গাটায় শুধু আমাদের মতোই কোশ্চেনটা রেজ করলো তাই না, সে শুধু বললো না যে ইনকামিং ডেলিভারিতে মুশফিকের বা লিটনের সমস্যা হচ্ছে, ও 2 ডান হাতিরে পিক করলো এটা বলার জন্য। সে এখানে ফুট প্লান্টটা কেমন হচ্ছে, ওয়েট ব্যালেন্সটা কেমন হওয়া উচিত ছিল, এবং 2 পা যে মুভমেন্ট ঠিক ছিল না, ব্যাকফুটে ওয়েটটা ঠিক মতো যায় নাই, মানে পুরা ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছিল যে ইন্টারন্যাশনাল কোনো কোচ তার সেমিনারে কথা বলতেছে যে ঠিক টেকনিক্যালি কী কারণে এই ব্যাটসম্যান দুজন এইটা ভুল করতেছে। আবার ট্যাকটিক্সের প্রসঙ্গ যদি আসে, অলরেডি এটা দেখলাম, এটা নিয়ে বহু কথা হচ্ছে। এই যে সুনীল গাভাস্কারের সঙ্গে তার একটা আর্গুমেন্ট হলো, যখন ইন্ডিয়া খুব পিটায় খেলতেছে তখন ইন্ডিয়ার জয়সওয়াল আর রোহিত শর্মা খুব পিটায় খেলতেছে প্রথম ইনিংসে, তখন সে বলতেছে যে 4 নম্বরে আমার ধারণা ঋষভ পান্তকে পাঠিয়ে দিবে। সুনীল গাভাস্কার তীব্র প্রতিবাদ করলো যে না, 4 নম্বরে তো বিরাটই দুর্দান্ত, বিরাটেরই আসা উচিত, তত পিটাতে পারে। তখন সে 2টা পয়েন্ট তুললো যে এক হচ্ছে 4 নম্বরে যদি ঋষভ পান্ত আসে এখন, তাহলে ডান হাত বাম হাত কম্বিনেশনটা দারুণ থাকবে এবং ঋষভ পান্ত তুলনামূলক বেটার হিট করতে পারবে বল, ফলে ঋষভ পান্তকে 4 নম্বরে পাঠানোটাই মানে সঠিক সিদ্ধান্ত হবে। এবং সুনীল গাভাস্কার মানলো না, কয়েকবার আর্গুমেন্ট করলো, শেষ পর্যন্ত দেখা গেল তামিমের অনুমান সঠিক, ঋষভ আসছে, যদিও ঋষভ খুব বড় কোনো ইনিংস খেলতে পারে নাই।
এই যে কোশ্চেন তোলা, এই যে টেকনিক্যালি কথা বলা, ট্যাকটিক্স নিয়ে আলাপ করা, এই জিনিসগুলো এবং এর সঙ্গে বিভিন্ন ইনসাইট যে মাঠে এই সময় কি হয়, উইকেটে এই সময় একজন ব্যাটসম্যানের মানসিকতাটা কি হয়, কী ভাববে সে, এই সময় একজন বোলার কী ভাবে, ক্যাপ্টেন এই ফিল্ডিং সাজানোর সময় কী ভাবে, কেন আমরা আরেকটু ডিফেন্সিভ হচ্ছি না, কেন আমরা আরেকটু অ্যাটাক করতেছি না, মানে এই ব্যাপারগুলো যখন সে বলতেছে তখন সে নিজের আবার নানা রকম এক্সপিরিয়েন্স বলতেছে, শুধু নিজের না, সে তার খেলা দেখা এক্সপিরিয়েন্স, মাঠে 22 গজের এক্সপিরিয়েন্স, নানা রকম বলতেছে। দিস ইজ দ্য টিভি কমেন্ট্রি। এটা কেন ডিফারেন্ট, যে আমরা আসলে এতদিন যে ধারাভাষ্য বাংলাদেশি ধারাভাষ্যকারদের কাছ থেকে দেখছি, সেটা হচ্ছে যে মানে যদি আমরা বলি যে আতাহার ভাই পর্যন্ত যে ধারাভাষ্য দেখছি, সেইটা আসলে রেডিও ধারাভাষ্যের একটা উন্নত সংস্করণ। শামীম ভাই তো একদম, শামীম আশরাফ চৌধুরী তো একদম রেডিও ধারাভাষ্যটাই টিভিতে দিতেন, ফলে ওটা নতুন কিছু হয় নাই। আতাহার ভাই টুকটাক যেটা করছেন, যে আতাহার ভাই কিছু স্ট্যাটিস্টিক্সের কথা বলা, কিছু তার ব্যাকগ্রাউন্ড বলার চেষ্টা করা, সেক্ষেত্রে আতাহার ভাই প্রচুর ভুলভাল বলছেন, কোনো সন্দেহ নেই, কিন্তু চেষ্টা করছেন। এরপরে এই যে অমি আসলো বা আরও একটা ছেলে কি যেন আসছে, নাম ভুলে গেছি, ওদের ব্যাপারে আপনাদের প্রচুর আপত্তি আছে, আমি দেখি যে ওরা নতুন কিছু বলতে পারতেছে না, ওদের শব্দ ভাণ্ডার খুব সমৃদ্ধ না। ঠিক আছে ভাই, কিন্তু ওই যে আমি বলি যে ক্রিকেটটা হচ্ছে 200 বছরের খেলা, ধারাভাষ্যটাও 200 বছর না হোক, প্রায় 100 বছরের একটা ঐতিহ্য। ফলে এটাতে হুট করে আমরা এই যে 20-22 বছর হলো টেস্ট খেলা শুরু করছি, হুট করে আমরা ওই টনি গ্রেগ স্ট্যান্ডার্ডের ধারাভাষ্যকার পেয়ে যাব বা বয়কট স্ট্যান্ডার্ডের ধারাভাষ্যকার পেয়ে যাব, এটা তো হয় না, এটা হয় না। ফলে আমাদেরকে একটু একটু করে আগাতে হবে। এই যে তামিমের এত প্রশংসা করতেছি, আপনাদেরই মনে হতে পারে যে তামিম তো সুন্দর ইংরেজি বলতেছে না, মানে আপনি যখন রবি শাস্ত্রীর সঙ্গে তুলনা করবেন, আপনি যখন সঞ্জয় মাজরেকারের সঙ্গে তুলনা করবেন, তখন আপনার মনে হবে যে তামিম তো ওই মানেন না। ভাই একটু ওয়েট করতে হবে, এই তামিমেরও আরও ডেভেলপমেন্ট হবে। তার চেয়ে বড়ো কথা, তামিমের এই যে তামিম এক ধাপ আগায় দিল, এইটা দেখে আরেকজন আসবে, এই হয়তো এখন যারা খেলতেছে এর ভিতর থেকে আরেকজন আসবে, সে আরেক ধাপ আগায় দিবে। দিস ইজ ক্রিকেট, এটা রিলে রেসের মতো। ওই ক্রিকেটটাও যেমন, ধারাভাষ্যটাও ওই রকম, কালচারালি আমরা এগোতে থাকবো। দেখেন, এই যে একটু একটু করে আগানো, এই জিনিসটা হচ্ছে আমাদেরকে মানে একটা কালচারে পৌঁছায় দিবে। এবং এই জায়গাটা তামিম একটা বড় রোল প্লে করলো, খুব বড় রোল প্লে করলো। আমি জানি না তামিম এখন এটা কতদিন কন্টিনিউ করবেন, কারণ তার কথাবার্তায় মনে হচ্ছে যে তিনি মোটামুটি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি, এবং তার আগে যেহেতু আমরা দুটো ওয়ানডে সিরিজ খেলবো, সেক্ষেত্রে এমনও হতে পারে যে খুব দ্রুতই তাকে মাঠে ফিরতে হবে। ফলে আপাতত আর ধারাভাষ্য কক্ষে হয়তো দেখা যাবে না, এবং সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে, এবং চ্যাম্পিয়ন্স ট্রফির পরে যতদূর বুঝি তামিম হয়তো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ রোলে চলে আসবেন। তবে তামিমের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে ভাই, আর যাই করেন পাশাপাশি ধারাভাষ্যটা দিয়েন। রবি শাস্ত্রী তো ওই যে ইন্ডিয়ান ক্রিকেট দলের কোচিং করানো ছাড়া অন্য অনেক কাজের পাশাপাশি বিভিন্ন সময় ধারাভাষ্য দিচ্ছে, ফলে অন্য রোলে থাকলেও ধারাভাষ্যটা দিয়ে না, আপনার ধারাভাষ্যটা অনেক কিছু অ্যাড করতেছে। এই যে ছোট ছোট করে বলতেছেন, সাকিব যখন সুইপ করতে গিয়ে আউট হচ্ছে, রিভার্স সুইপ করতে গিয়ে, তখন আবার আপনি সাকিবের ওই ব্যাপারে বিরক্তি প্রকাশ করতেছেন যে সাকিব তো এই শট সবসময়, এই শট বেশিরভাগ সময় খেলে না, তাহলে এরকম ক্রুশিয়াল মোমেন্টে কেন খেললো। আবার আপনি সাকিবের প্রয়োজন মতো প্রশংসা করতেছেন, এইটাই জরুরি। দেখেন, সবশেষে একটা কথা দিয়ে শেষ করতে চাই, যে আমি এই যে আতাহার ভাইরে নিয়ে এত বড় বড় কথা বলি, যে আতাহার ভাই নিঃসঙ্গ শেরপা, আতাহার ভাই এই পর্যন্ত টেনে নিয়ে আসছে, এই কথাটা যে কত সত্যি সেটাও তামিম কালকে ধারাভাষ্যতে বলে ফেললো। এই যে তামিম বলল যে আতাহার আলী খান হচ্ছে বাংলাদেশের 1 নম্বর সমর্থক। সে বলতেছিল যে যদি এমনও হয় যে বাংলাদেশের আরও 900 রান করতে হবে, হাতে আছে মাত্র একটা উইকেট, তখনও পৃথিবীর একটা লোক ধারাভাষ্য কক্ষে বসে চিৎকার করে যাবে যে বাংলাদেশের পক্ষে এটা পসিবল, সেই লোকটার নাম আতাহার আলী খান। আতাহার আলী খান, আপনি যদি মনে করেন স্ট্যান্ডে একটা টাইগার দাঁড়ায় আছে, সেই একটা টাইগারের নাম আতাহার আলী খান। দিস ইজ তামিম। সে শুধু নিজে সুন্দর ধারাভাষ্য দিচ্ছে তাই না, সে জানে তার চেয়ে ধারাভাষ্যের যোগ্যতায়, ইনসাইটে, টেকনিকে, ট্যাকটিক্সে সব জায়গায় আতাহার ভাই অনেক পিছায়। কিন্তু আতাহার ভাই এই যে 20টা বছর, অলমোস্ট 20টা বছর ধরে একা লড়াই চলে যাচ্ছে ধারাভাষ্যকার হিসাবে ধারাভাষ্য কক্ষে, এই জিনিসটা তামিমরা জানে যে তাদের হয়ে একটা লোক লড়াই করে গেছে। এই তামিম ফলে সেই লোকটাকে প্রাপ্য শ্রদ্ধাটাও জানায় ফেলল। এইটাই হচ্ছে উত্তরাধিকার, এবং এই লিগাসি,
এই জিনিসটাই আমাদেরকে ধরে রাখতে হবে, যে আমরা যেন সবাই পরের প্রজন্ম এসে বলতে পারি যে আমার আগের প্রজন্ম এই করে গেছে, সে এই বীরত্বটা দেখায় গেছে, সে বীরত্বের মাত্রা যতই ছোট হোক। এবং এই জায়গায় তামিম নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো। সে যেমন বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন, এখন পর্যন্ত সর্বকালের সেরা ধারাভাষ্যকারও তাকে বলতে খুব একটা আপত্তি নেই, অ্যাটলিস্ট টিভি ধারাভাষ্যকার। কারণ ধারাভাষ্যকারের প্রসঙ্গ আসলে আমাদের রেডিওতে মহিরুহ সব ধারাভাষ্যকার ছিলেন এক সময়, তারা অনেক বড় বড় কাজ করে গেছেন, তাদের নিয়ে আরেকদিন গল্প করব। আজকে তামিমের জন্য শুভেচ্ছা, এবং তামিম আপনাকে আমরা অবশ্যই মনে রাখবো, নানা ভূমিকায় মনে রাখবো, ধারাভাষ্যকার হিসাবে মনে রাখতে চাই। আপনি ভালো থাকবেন, আপনার এই যাত্রাটাও শুভ হোক, সবাই ভালো থাকবেন।